সকাল সকাল টেলিফোনের আওয়াজে ঘুমটা ভেঙে গেল সৈকতের। ঘুম জড়ানো চোখে পাশে টেবিলের উপরে রাখা টেলিফোনের রিসিভারটা কানে ধরতে ওপার থেকে একটা গম্ভীর গলা ভেসে এলো। সৈকত, একবার তাড়াতাড়ি ডিএফও অফিসে চলে এসো, ইটস ভেরি আর্জেন্ট। গলাটা শুনেই সৈকত বুঝতে পারল বড়বাবু ফোন করেছেন, কিন্তু এত তাড়াহুড়ো করার কারণটা কি বুঝতে পারল না সৈকত। রিসিভারটা রেখে কোনো মতে নাকে মুখে দুটো খেয়ে গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ল। উমাশঙ্কর সৈকতকে দেখেই ব্যস্ত হয়ে বললেন, আরে সৈকত, এসো এসো, বসো। আমি অত্যন্ত দুঃখিত যে তোমাকে এত সকাল সকাল ফোন করে ডাকলাম। আসলে বিষয়টা এতটাই সিরিয়াস যে তোমাকে না ডেকে পারলাম না। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ তুমি এখন ক্যাজুয়াল লিভে আছো, তার সত্ত্বেও তোমাকে ডাকতে হলো। সৈকত বিগলিত হয়ে বলল, আরে কি বলছেন স্যার, সিরিয়াস ব্যাপার। আমি একজন রেসপন্সিবল অফিসার হয়ে কি করে চুপ করে থাকি বলুন। এনিওয়েজ, কি হয়েছে বলুন। বড়বাবু কাঁচুমাচু মুখ করে কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, দেখো সৈকত, আমি তোমার সিনিয়র হলেও তোমার সাথে আমার সম্পর্কটা কতটা বন্ধুত্বের তা তুমি আর আমি জানি। এমন একটা কেস হাতে এসেছে যেটা তোমাকে ছাড়া আমি কাউকে ভরসা করতে পারছি না। আবারও চুপ করলেন বড়বাবু উমাশঙ্কর। সৈকত বলল, স্যার আপনি এত ইতস্তত করছেন কেন? কি ব্যাপার আমাকে খুলে বলুন স্যার। তোমাকে আমি পুরো বিষয়টা একটু খুলে বলি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আসলে ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবনের কোর এরিয়ার একটা জঙ্গল, নাম ডুংরিগড়। তোমাকে আমি ডিজিটাল ম্যাপে দেখালে তুমি বুঝতে পারবে। এই গ্রামটা 300 পরিবার একসাথে থাকে। এই গ্রামটা সুন্দরবনের এমন একটা জায়গায় যার আশেপাশে 150 কিলোমিটারের মধ্যে আর কোনো গ্রাম নেই। এবার মুশকিল হলো যে জায়গাটা অত্যন্ত দুর্গম। অবশ্য ওখানে ফরেস্ট বাংলো তৈরি করাই আছে, কিন্তু বিগত বেশ কিছু মাস হলো ওটা খালি পড়ে আছে। যাই হোক, এবার আসে আসল ঘটনায়। মাস 6 হলো ওখানে ওই গ্রামে কিছু অস্বাভাবিক রকমের ঘটনা ঘটছে। গ্রাম থেকে একজন করে উধাও হয়ে যাচ্ছে, আর তার মাথা কাটা দেহটা, ছিন্ন ভিন্ন দেহটা পাওয়া যাচ্ছে ডুংরিগড়ের এই জঙ্গলের আশেপাশে। যদিও বা তথ্যসূত্রে জানা গেছে যে ডুংরিগড়ের জঙ্গলে কোনো মানুষ এগো নেই, পাশের জঙ্গল থেকে হয়তো আসতে পারে। এই নদী সাঁতরে অনেক সময় বাঘ পাশের জঙ্গল থেকে চলে আসে। আমাদের ধারণা তেমনই কোনো মানুষ খেগো কোনো হিংস্র বাঘ গ্রামের উপর হামলা করছে। বড়বাবু উমাশঙ্কর আবারও চুপ করলেন। তারপর বললেন, দে আর নাও ইন ডেঞ্জার। সৈকত, ভয়ে কেউ ওখানে যেতে চাইছে না। যেভাবেই হোক ওই মানুষ খেগোটাকে মারতে হবে, ওই নিরীহ মানুষগুলোকে বাঁচাতে হবে সৈকত। তুমি ছাড়া এমন দক্ষ কেউ নেই যাকে ভরসা করে ওখানে পাঠানো যায়। সৈকত, আমি তোমার কাছে একজন সিনিয়র অফিসার হিসেবে নই, একজন বন্ধু হিসেবে তোমার কাছে অনুরোধ করছি সৈকত, এর একটা কিছু বিহিত করো। উপর থেকে এমন প্রেশার আসছে, আমি আর নিতে পারছি না। তুমি যাই হোক কিছু একটা করো। সৈকত বেশ কিছুক্ষণ চুপ করে থেকে অফিসার উমাশঙ্করকে বলল, স্যার প্রথমেই বলে রাখি যে আমার মনে হয় না এটা কোনো মানুষ খেকো বাঘ। উমাশঙ্কর চোখ বড় বড় করে বললেন, বাঘ নয় মানে? তাহলে কি অন্য কোনো জন্তু? কি হতে পারে সেটা তো ওখানে গেলেই জানতে পারবো। দেখুন, আমি আনঅফিসিয়ালি এই কেসটা হ্যান্ডেল করতে চাই, আর আমার কিছু জিনিস লাগবে, সেগুলো যদি আপনি একটু অ্যারেঞ্জ করে দেন। তুমি তোমার মতো করে কাজ করবে, যা প্রয়োজন হয় ব্যাকআপ আমি দেব। স্যার আপাতত একটা ফিট ব্রোনিং রাইফেল লাগবে, আর সেটার পারমিশন করিয়ে দিন, তারপর বাকিটা আমি আপনাকে জানিয়ে দেব। সৈকত, আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমার খুব খারাপ লাগছে সৈকত তোমাকে ওরকম একটা ডেঞ্জার জায়গায় পাঠাতে, কিন্তু না না, এত গিল্টি ফিল করবেন না স্যার। আমি এই কাজটাকে ভালোবাসি, আর আমার জন্য যদি 2 মানুষের প্রাণ বেঁচে যায়, তার চেয়ে ভালো আর কিছু হয় কি? সপ্তাহখানেকের মধ্যেই অফিসের সমস্ত ফর্মালিটি শেষ হলো। সৈকতের প্রয়োজন অনুযায়ী একটা ব্রুনিং রাইফেল, 1 ডজন কার্তুজ, একটা বাইনোকুলার এবং প্রয়োজনীয় বেশ কিছু জিনিস নিয়ে রওনা হলো ডুংরিগড়ের উদ্দেশ্যে।
ডুংরিগড় পৌঁছাতে সৈকতে 2 দিন সময় লাগবে। হিঙ্গলগঞ্জ থেকে একটা লঞ্চ সৈকতকে পৌঁছে দেবে ডুংরিগড় ফরেস্ট ডিপোতে। সৈকত এর আগে সুন্দরবনে একবার এসেছিল। সুন্দরবনের এমন কোর এরিয়ায় এই প্রথমবার। লঞ্চের উপরে ডেকে বসে বসে অদ্ভুত রূপ দেখতে পায় সুন্দরবনের। দুপাশে কষার জঙ্গলের মাঝখান দিয়ে সরু নদীর মধ্যে থেকে এগিয়ে চলেছে সৈকতের লঞ্চটা। দূরে জলের মধ্যে 2-1টা জেলিফিশও দেখতে পাওয়া যাচ্ছে মাঝে মাঝে। নদীর কানায় চরের উপরে শুকনো কাঠের মতো শুয়ে আছে 2-1টা মেছো কুমির। তাদের বিশাল হাঁটা একটা শিকারের জন্য ওত পেতে আছে। পাশেই চড়তে থাকা কুচবকগুলোর খুঁটে খুঁটে মাছ খেতে খেতে যখন কুমিরের সেই হাঁ করা মুখটাতে ঢুকবে, তখনই মোক্ষম চাপে বন্ধ হয়ে যাবে দরজা। মাঝে মাঝে যেতে যেতে 2-1টা জঙ্গলের মধ্যে লাল রঙের কিছু ন্যাকড়া বাঁধা চোখে পড়ল। সৈকত লঞ্চের চালককে জিজ্ঞেস করাতে জানতে পারল, অনেক সময় সুন্দরবনে যারা বাঘের হাতে প্রাণ যায় বা যে সমস্ত জায়গায় বাঘের আক্রমণের সংখ্যা বেশি, সেই সমস্ত জায়গায় নাকি ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে একটা লাল ন্যাকড়া বেঁধে দেওয়া থাকে, যাতে অন্য জেলেরা সতর্ক হতে পারে। সত্যি বাস্তুতন্ত্রের এমন নিদর্শন সুন্দরবন এলাকায় না আসলে বোঝা যায় না। ডুংরিগড়ের কাছাকাছি আসতেই পশ্চিম দিকের সূর্য ততক্ষণে ঢলে পড়েছে। নদীর ঘাটে লঞ্চটা এসে থামল। সৈকতের সঙ্গে 2জন বনকর্মীও এসেছে। তারা অবশ্য সৈকতকে বাংলোর সমস্ত কিছু দেখিয়ে দিয়ে আবার রাতেই ফিরে যাবে। ওরা যেখানে নামলো সেখান থেকে একটা কাঠের লম্বা ব্রিজ চলে গেছে অনেকটা দূরে। তারপর সেখানেই একটা বাংলো মতো দেখতে পেল সৈকত। কাঠের ব্রিজটা চারিদিক দিয়ে উঁচু লোহার জাল দিয়ে ঘেরা। গোটা বাংলোটাই লোহার জাল দিয়ে ঘেরা। সৈকত বুঝতে পারল সুন্দরবনের এই কোর এরিয়ায় এই সমস্ত জঙ্গলগুলো বিপজ্জনক হয়। যে কোনো মুহূর্তে বাঘ যে কোনো দিক থেকে আক্রমণ করতে পারে, তাই প্রশাসন থেকে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। একটা কাঠের একতলা বাংলো বাড়ি, তবে বহুদিন হলো সেটা যে ব্যবহার হয় না তা তার ঘুণ ধরা কাঠের অবস্থা দেখেই বোঝা যায়। বনকর্মী 2জন বেশ কাজের। তারা চটপট 8 ঘন্টার মধ্যে বাংলোটা একেবারে ঝেড়ে মুছে পরিষ্কার করে দিল। সৈকতে থাকার জন্য যে ঘরটা দেয়া হয়েছিল সেটাও খুলে দিয়ে পরিষ্কার করে বিছানার চাদর পেতে দিল তারা। নদীর ঘাট থেকে মিনিট 5 হাঁটলেই ডুংরিগড় ফরেস্ট অফিস। সৈকতে নামতে নামতে সন্ধে হয়ে গিয়েছিল, তাই সেদিনের গ্রামটা ভালো করে ঘোরা হয়নি সৈকতে। এখানে এখনো ইলেকট্রিসিটি এসে পৌঁছায়নি। বাংলোর ছাদের মাথায় 2টো সোলার প্যানেল লাগানো আছে, যেখান থেকে সৌরশক্তির মাধ্যমে আলোকিত করা হয়েছে ফরেস্ট ডিপোর বাংলোটা। বনকর্মী 2জন বললেন, স্যার, আপনার সমস্ত কিছু ব্যবস্থা আমরা করে দিলাম স্যার, চিন্তার কিছু নেই। আজ রাতটা একটুখানি যেভাবে হোক চালিয়ে নিন স্যার। কাল সকাল থেকে একজন কাজের লোক আসবে আপনার রান্না বান্না করে দেওয়ার জন্য, দেখাশোনা করার জন্য স্যার। আর আমরা মাঝে মাঝে এসে আপনার সঙ্গে দেখা করে যাব স্যার। বুঝতেই তো পারছেন খুবই গোপনভাবে এই কাজটা করা হচ্ছে স্যার। আর কোনো রকম যদি কোনো ফোন করার দরকার হয় স্যার, তাহলে ওই রামপুর বাজার থেকেই আপনি করতে পারবেন স্যার। বনকর্মী 2জন ফিরে যাওয়ার আগে সৈকতের কাছে এসে ফিসফিস করে বলল, স্যার, একটা কথা বলে রাখি স্যার, আসলে এখানকার গ্রামের মানুষ তো, তাও সুন্দরবনের তো, এরা একটু অন্ধবিশ্বাসে বিশ্বাসী আর কি। আপনি আসাতে ওরা খুব একটা কিন্তু খুশি হয়নি স্যার। ওরা মনে করছে যে দক্ষিণ রায় নাকি অসন্তুষ্ট হয়েছে স্যার। তাই একটু সাবধানে থাকবেন স্যার, বেশি মেলামেশা করার দরকার নেই স্যার, বুঝলেন তো স্যার? বনকর্মী 2জন সৈকতকে সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে আবার ফিরে গেল। সৈকত অবশ্য ভালো মতোই জানে যে এখানে এসে যাওয়ার পর আহামরি সুযোগ সুবিধা সে পাবে না। তাছাড়া ওই কেসটা আনঅফিসিয়ালি নেওয়া, তাই বনকর্মী 2জনকে বিদায় দিল সৈকত। একটা মাত্র বড় ঘর, ঘরের সঙ্গে লাগো একটা ডাইনিং কিচেন। তবে সেগুলো বহুদিন যে ব্যবহার হয়নি সেটা দেখলেই বোঝা যায়। ব্রিটিশ আমলে নাকি ইংরেজ সাহেবরা এই বাংলোগুলো ব্যবহার করত। কাঠের সিঁড়ি বেয়ে উপরে ছাদে উঠে এলো সৈকত।
কোথা থেকে শুরু করবে ভাবতে ভাবতে পকেট থেকে একটা সিগারেট বার করে খেতে খেতে আরেকবার দেখতে লাগলো চারপাশটা। রাতের আঁধারে ভালো করে দুপাশটা দেখা যাচ্ছে না, তবে আবছা আবছা যতটুকু বোঝা যাচ্ছে চারপাশে কষার জঙ্গল। বাঁদিকে হাফ কিলোমিটারের পর থেকে শুরু হয়েছে গ্রামে ঢোকার মুখ। রাতে ভালো মতো কিছু বোঝা যাবে না, কাল সকালে একবার ছাদে এসে ভালো করে এরিয়াটা দেখে নিতে হবে। তারপর কোথা থেকে কিভাবে কাজ শুরু করবে সেটা না হয় তখনই ভাবা যাবে। কিছুক্ষণের মধ্যেই সৈকত নিচে নেমে এলো। নভেম্বরের শুরুর দিকে, তাই ঠান্ডাটা খুব একটা বেশি পড়েনি। তাছাড়াও সুন্দরবনের এই সমস্ত লবণাক্ত এলাকায় শহরের চাইতে তুলনামূলকভাবে ঠান্ডা যথেষ্ট কমই পড়ে। ঘরের মধ্যে টুকটাক বেডিংপত্র রাখাই ছিল, সেগুলো একটু ঝেড়ে মুছে সঙ্গে করে আনা কিছু টিফিন খেয়ে রাতের মতো শুয়ে পড়ল সৈকত। মনে মনে ভাবল যে কাজের লোকটা আসার কথা আছে, সে এলে বেশ কিছুটা সুবিধা হবে। টুকিটাকি খবরাখবরগুলো ওর কাছ থেকেই পাওয়া যাবে। এই সমস্ত কথা ভাবতে ভাবতে চোখের পাতা দুটো কেমন যেন বুঝে এলো সৈকতের। তাছাড়া সারা দিনের ক্লান্তিতে কখন যে সৈকত ঘুমিয়ে পড়ল নিজেও জানে না। সারা রাতের মধ্যে একবারের জন্য ঘুম ভাঙেনি। ঘুম ভাঙল পরদিন সকালে, পাখির কিচিরমিচির আর কিছু লোকজনের গলার আওয়াজে। সৈকত উঠে গিয়ে বাইরে গ্রিলের দরজা খুলতে দেখতে পেল একটা রোগা ছিপছিপের লোক দাঁড়িয়ে, পরনে একটা শাল, হাত দুটো বুকের কাছে জড়ো করা নমস্কার করার ভঙ্গিতে। পেছনে জনা পাঁচেক মতো লোক দাঁড়িয়ে, কিছু ফুলের মালা ও মিষ্টি নিয়ে। সৈকত কিছু বুঝে উঠবার আগেই লোকটি বলল, পিন নাম বড় কথা, আমি কানাই, ওই আপনার কেয়ারটেকার। আমার বাড়ি এখানে গ্রামে। বড়বাবু আগেই খবর দিয়ে দিয়েছিলেন। ওহো, আচ্ছা আচ্ছা, তোমাকেই তাহলে পাঠিয়েছে। তুমি এসে ভালোই হয়েছে ভাই। যাও, তুমি সমস্ত কিছু রান্নাবান্নার বিষয়গুলো একটু দেখে নাও, আমি দেখি বাইরে কারা এলো। কানাই চলে গেল ভেতরে। ফুল মিষ্টি নিয়ে দাঁড়িয়ে থাকা 5-7 জনের মধ্যে একজন মাঝ বয়সী লোক এগিয়ে এলেন। মাথায় টাক, গাল ভর্তি দাড়ি, পরনে একটা ধূসর রঙের প্যান্ট আর সাদা জামা। লোকটার পেল্লাই চেহারা। নমস্কার হাতে সৈকতের কাছে এগিয়ে এসে খ্যাঁক খ্যাঁক করে বললেন, নমস্কার স্যার, আমি সনাতন ঘোষ, এই 2 গাঁয়ের মোড়ল। তা আপনি এসেছেন শুনে একটু দেখা করতে চলে এলাম। সনাতন ঘোষ এগিয়ে এসে ফুলের মালাটি সৈকতের গলায় পরিয়ে দিতে দিতে বললেন, নমস্কার বড়বাবু, আপনি এখানে এসেছেন শুনে আমরা সত্যিই আনন্দিত। আসলে এই ফোড়া জায়গায় তো সেভাবে তো সাহায্য, সহানুভূতি এসব আমরা পাই না। তো কীভাবে যে বেঁচে আছি বাঘে আর মানুষে, সে আর কি বলবো। যাই হোক, আমরা আপনার সঙ্গে আছি। যে কোনো রকম সাহায্যের প্রয়োজন হলে অবশ্যই আপনি কিন্তু দ্বিধাবোধ করবেন না, কেমন? সৈকত মৃদু হাসল। সনাতন ঘোষ চলে যাওয়ার আগে একবার ফিরে এসে সৈকতের কানে কানে বলল, বড়বাবু, একটু সাবধানে থাকবেন। এখানে জঙ্গল রাতে জেগে ওঠে। লোকজনেরা চলে গেল। সৈকত হাত মুখ ধুয়ে নিল। কানাই নামের লোকটা বেশ কাজের, নিজেই সবকিছু ঘর গোছানো, বাজার করা, রান্না করা একা হাতে সামলায়। মনে মনে ভেবেছে কানাইকে নিয়ে আজ রাতে একবার সমস্ত বিষয়টা খোলসা করবে, কারণ কানাই যেহেতু এখানকার বাসিন্দা, ওর কাছ থেকে হয়তো কোনো খবর পাওয়া যেতে পারে। সিঁড়ি বেয়ে ছাদের উপরে উঠে এলো সৈকত। রাতে ভালো করে জায়গাটা বুঝতে পারেনি। সকালবেলায় ছাদের উপরে দাঁড়িয়ে পুরো এলাকাটা ভালো করে একবার দেখে নিল সৈকত। ফরেস্ট বাংলোটা জঙ্গল সংলগ্ন নদীর একেবারে কানায়। আশেপাশে যতদূর দেখা যায় কষার জঙ্গল। তবে সৈকত জেনে নিয়েছে যে এই জঙ্গল থেকে বাঘ মাঝে মাঝে এসে হানা দেয় গ্রামে। বাংলোর চারপাশটা উঁচু তারের জালের নেট দিয়ে ঘেরা। সৈকত যে ফরেস্ট অফিসে উঠেছে সেখান থেকে গ্রামে যেতে গেলে বাঁশ খুঁটি দিয়ে তৈরি একটা কাঠের ব্রিজ আছে প্রায় হাফ কিলোমিটার পর্যন্ত। ব্রিজটা জঙ্গলের মধ্যে দিয়েই, তবে সেটা উঁচু জাল দিয়ে ঘেরা। রাতের বেলায় অতটা লক্ষ্য করেনি সৈকত।
এখন দিনের বেলায় দেখে বুঝতে পারল এখানে পদে পদে বিপদ। ফরেস্ট অফিসের ছাদের উপর থেকে তাকালে জঙ্গলের মধ্যে একটা মিষ্টি জলের পুকুর আছে। পুকুরটা দেখা যায় ওখানেই নাকি বাঘে হরিণে একসাথে জল খায়। বিভিন্ন জায়গায় সৈকতের এর আগে বদলি হলেও সুন্দরবনের এই কোর এরিয়ায় প্রথমবার এসেছে। তার সঙ্গে যোগাযোগ করতে আসলে একরকম জলপথেই সম্ভব, স্থলপথের কোনো রাস্তা নেই, কারণ চারিদিকে জঙ্গল আর নদীতে ঘেরা। মাঝখানে এই বদ্বীপ শহরাঞ্চল থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। সিগারেট জ্বালিয়ে চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস নিল সৈকত। ফিরফির করে নোনা হাওয়া লাগছে গায়ে। সুন্দরবনের হাওয়ার একটা গন্ধ আছে, একটা বুনো আদিম গন্ধ, যেটা অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। এখানে থাকলে এক লহমায় মনটা যেন ভালো হয়ে যায়, কিন্তু যে কারণে এখানে আসা সেই কারণটা একবার মাথায় ভেসে উঠতেই সমস্ত খুশি মুছে গিয়ে বিষাদের ছায়া নেমে আসে সৈকতের মাথায়। কি এমন আছে এখানে যা বিভীষিকা সৃষ্টি করছে? আর একটা সমস্যা এখানে আছে, সেটা হলো নেটওয়ার্কের। এখানে আসা থেকে সৈকতের ফোন টোটালি আউট অফ সার্ভিস। ভাবতে অবাক লাগে, এরা তাহলে বাইরের মানুষের সঙ্গে যোগাযোগ করে কি করে? সৈকত অবশ্য পরে জানতে পেরেছে যে যদি বাইরে কোথাও ফোন করার দরকার হয়, নৌকা করে 5 কিলোমিটার এগিয়ে গিয়ে রামপুর বাজার, ওখান থেকেই নাকি ফোন করতে হয়। তাছাড়া বাজার ঘাট সমস্ত কিছু দৈনন্দিন জিনিসপত্র রামপুর বাজার থেকেই নাকি আসে। এখানে একটি মাত্র ইঞ্জিন লাগানো ভটভটি তাও সারাদিনে একবারই যাতায়াত করে। কানাই নামের কাজের লোকটা টুকটাক কাজ গুছিয়ে চলে গেছে বাজার করতে। সৈকত অবশ্য বলে দিয়েছে যে 2-4 দিনের বাজার যেন একসঙ্গে করে নিয়ে আসে, কারণ কানাইকে তার দরকার হবে। দুপুর 12টা নাগাদ কানাই এসে হাজির। সৈকত তখন তার ব্রুনিং রাইফেলটা নিয়ে একবার পরখ করে দেখছিল। এটাই এখন খুবই জরুরি। কানাই আরো 2জন মুটেকে সঙ্গে নিয়ে বাড়ির ভেতরে ঢুকল। কানাইয়ের হাতে বড় একটা মাছ। সৈকত জিজ্ঞেস করায় বলল, বড় কথা, এটা হলো মাছ পাতা মাছ। এমন করে কষিয়ে ঝাল রাঁধবো না, খেয়ে দেখবেন একেবারে মুখে লেগে থাকবে কানাইয়ের রান্নায়। সৈকত কাছে গিয়ে ভালো করে পরখ করে দেখল এটা সত্যি সত্যি বাঁশপাতা মাছই বটে। তবে শহর এলাকায় এটাকে বলে ডোবার সোল। সত্যি সত্যি কানাইয়ের হাতের গুণ আছে, মুখে লেগে থাকার মতোই রান্না করেছে বটে। খাওয়া দাওয়ার পর কানাইকে ডেকে নিয়ে ছাদের উপরে 2টো চেয়ার পেতে বসতেই সৈকত বুঝতে পারল কানাই বেশ মিশুকে লোক। নিজের সর্বস্ব দিয়ে সহযোগিতা করার চেষ্টা করেছে সে। রাইফেলটা পরিষ্কার করতে করতে সৈকত কানাইকে জিজ্ঞেস করল, আচ্ছা কানাই, এই পুরো জায়গাটা লোহার তার দিয়ে ঘেরা, তার কারণ কি? এখানে কি মাঝে মাঝে বাঘ চলে আসে, নাকি এই জঙ্গলে বাঘ থাকে? কানাই খ্যাঁক খ্যাঁক করে খানিকটা হেসে বলল, না না বড় কথা, আমাদের এই জঙ্গলে কোনো বাঘ নেই। তবে ওই যে দেখছেন চিংড়ি খালি জঙ্গল, ওখান থেকে বাঘিনীরা শীতকালে মাঝে মাঝে এপারে চলে আসে। তখন তো তাদের বাচ্চা দেওয়ার সময় হয় গো কথা। বনের মধ্যে বাঘিনীরা যখন বাচ্চা দেয়, তখন অন্য বাঘেরা যদি দেখতে পায় তাহলে সেই বাচ্চা খেয়ে ফেলবে। সেই জন্য অন্য বাঘের হাত থেকে বাঁচানোর জন্য এপারে গ্রামগঞ্জে চলে আসে। বাঘিনীরা কিন্তু বাঘের চাইতেও হিংস্র হয় কথা। এদের সামনে যদি একবার কেউ পড়ে যায়, তখন তাদের রাত্রে সে ছাড়ে না। এই তো গেল বছরের কথা, ঘোষালদের বাপ বাজার করে বাড়ি ফিরছিল, আর পড়বিনি একেবারে বাঘের সামনাসামনি। বড় কথা, ঘোষালের বাপরে খেয়ে জঙ্গলে মেরে রেখে গিয়েছিল। সৈকতের এবার চট করে একটা কথা মাথায় খেলে গেল। বলল, কানাই, তুমি নিশ্চয়ই জানো যে আমি এখানে কেন এসেছি। তোমাদের এখানে এমন কিছু ঘটনা ঘটছে বিগত কয়েক মাস ধরে, যেটার তদন্তের জন্য আমি এখানে এসেছি। আমাকে আনঅফিসিয়াল এখানে পাঠানো হয়েছে। আমি এখানে খুব বেশি পুলিশি সহযোগিতা তো পাবো না, যা করার আমাকে নিজেকেই করতে হবে। তার জন্য আমার একজন বিশ্বাসযোগ্য লোক চাই যে সব সময় আমার সঙ্গে থাকবে। আর এটা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ কাজ কানাই।
আমি তাই আগে থেকেই তোমায় বলে দিচ্ছি, তোমার কিন্তু প্রাণ সংশয় হতে পারে। তোমার যদি কোনো সমস্যা থাকে তবে তুমি অন্য কাউকে পাঠাতেই পারো। কানাই কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কি যে বলিন বড় কথা, বাপ মারে যখন হারাই তখন আমার বয়স ওই 8-9 হবে। বাপ মা মাছ ধরে সংসার চালাতো, বাঘ এসে বাপরি টেনে নিল, আর বাপরি বাঁচাতে গিয়ে মাটাও গেল। 8-9 বছর বয়সে খিদির জ্বালায় এদিক ওদিকে কান্না করি বেড়াতাম। একদিন এই অফিসের এক বড়বাবুর দয়াতে কাজেই নিযুক্ত হলাম। সেই থেকে এখানেই আসি। কত লোক এলো গেল, তাই জঙ্গল আর জঙ্গলের এই বড়বাবুদের সঙ্গে মা বাপির একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে বড় কথা। এই জঙ্গলের পশু পাখি সব আমার আপনজন বড় কথা, সব আমার আপনজন। এই প্রাণীর মায়া করি না। নিশ্চিন্তে থাকতে পারেন, নিজে জীবন দিয়ে হলেও কানাই আপনার সাহায্য করবে। কানাইয়ের মুখের এই কথা শোনার পর সৈকত আর কিছু বলল না, শুধু বলল, কানাই, তোমার মুখে এই বড় কর্তা নামটা কিন্তু শুনতে বেশ ভালো লাগে। মুচকি হাসে কানাই। দুপুরে খাওয়া দাওয়া করে একটু জিরিয়ে নিয়ে বিকেল নাগাদ কানাইকে নিয়ে সৈকত বের হলো গ্রামের উদ্দেশ্যে। তাকে এই জায়গাটা এবং এই গ্রাম সম্পর্কে একটু ভালো করে জেনে নিতে হবে। দুপাশে কষার জঙ্গল, ঠিক মাঝখানে গ্রামটা 200-250 পরিবার নিয়ে, তবে একটা নয়, দুটো গ্রাম। বেশ বড়ই গ্রামগুলো। গাঁয়ের লোকেদের সঙ্গে কথা বলতে বলতে সৈকত জানতে পেরেছে যে জীবিকা বলতে এখানে জঙ্গলে কাঠ ভেঙে নিয়ে আসা, মধু ভাঙা, তারপর সেগুলো রামপুর হাটের বাজারে বিক্রি করা। এখানে কোনো সরকারি স্কুল নেই। একটা এনজিও থেকে এসে একটা স্কুল চালায়, সেখানে বাচ্চা ছেলেমেয়েরা পড়ে। এই অঞ্চলটায় বাঘ নেই, বাঘ আসে নদীর ওপারের জঙ্গল থেকে। মাঝে মাঝে শীতকালে যখন বাঘিনীর বাচ্চা প্রসবের সময় হয়, তখনই গ্রামে এসে হানা দেয়। পায়ে হেঁটে যতটা সম্ভব দেখার দেখে নিল। জঙ্গলটা শুকনোই বটে, এখানে জোয়ারের জল ওঠে না। হাঁটতে হাঁটতে সৈকত কানাইকে জিজ্ঞেস করল, আচ্ছা কানাই, এখানে যে ঘটনাগুলো ঘটছে সেই বিষয়ে তুমি কোনো আলোকপাত করতে পারো কি? কানাই চোখগুলো বড় বড় করে তারপর হাত দিয়ে প্রণাম করার ভঙ্গিতে জঙ্গলের দিকে একবার তাকিয়ে নিয়ে ধীরে ধীরে সৈকতকে বলল, রাম রাম বড় কথা, এই জঙ্গল দক্ষিণ রায়ের জঙ্গল। তেনার ইচ্ছাতেই সবকিছু হয়। আমরা তো মুখ্য মানুষ কথা, কি করে বুঝবো বলুন তো? জয় জয় বাবা দক্ষিণ রায়, জয় বাবা। কানাইয়ের মুখে এই কথা শুনে সৈকত হো হো করে হেসে উঠল। হ্যাঁ, আচ্ছা, তাহলে তো তোমার দক্ষিণ রায়ের সঙ্গে একবার দেখা করতেই হচ্ছে কানাই। জানতে হচ্ছে যে কেন মানুষকে হত্যা করে চলেছে সে। তা কোথায় গেলে তার দেখা পাওয়া যাবে? তুমি কি জানো? না 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 বড় কথা, বাবা দক্ষিণ রায় কখনো বিনা কারণে মানুষ মারে না। যখন জঙ্গলে নিয়ম শৃঙ্খলা ভেঙে যায় তখন দক্ষিণ রায় আসে। বড় কথা, সময় হলে আপনি নিশ্চয়ই তারে দেখতে পাবেন। জয় বাবা দক্ষিণ রায়, সে আপনারে ঠিক খুঁজে বের করে নেবে। এতক্ষণই সে টের পেয়ে গেছে যে আপনি এখানে পা দিয়েছেন। আপনার আগে এখানে অনেকে এসেছিল, কিন্তু তারা নিজেই তার শিকার হয়েছে। আমি বলি কি বড় কথা, ফিরে যান না বাবু। কানাই, আমি এখানে ফিরে যেতে তো আসিনি। আচ্ছা কানাই, তুমি নিজে বলো তো, তোমাদের এই গ্রাম থেকে একজন করে মানুষ বিনা কারণে খুন হয়ে যাচ্ছে। তুমি কি চাও না যে এর কোনো বিহিত হোক? আমি কিন্তু এর শেষ না দেখে যাব না কানাই। আমি দেখতে চাই যে রাতে এখানে কি হয়। যাই হোক, চলো এবার ফেরা যাক। আপনি বড় ভালো মানুষ বড় কথা, আপনার তো নিজে ভয় হয়। আমি অনেক অফিসারই দেখেছি, কিন্তু আপনি যেন অন্য রকমের। মনে হয় যেন আপনি আমার খুব কাছের। আপনার জন্য খুব ভয় হয় বড় কথা, খুব ভয় হয়। সন্ধ্যের মধ্যেই কানাই আর সৈকত ফিরে এলো ফরেস্ট বাংলোয়।
কানাই কোথা থেকে নাকি একটা বনমোরগ জোগাড় করে এনেছিল, সেটাই রেঁধেছে। সত্যি কানাইয়ের হাতের রান্না চমৎকার। 9টার মধ্যে খেয়ে দিয়ে দুজনেই শুয়ে পড়ল। কানাই পাশের ঘরেই শুয়েছে। সৈকত কানাইকে বহুবার বাড়িতে চলে যাওয়ার জন্য অনুরোধ করেছে, কিন্তু কানাই স্পষ্ট জানিয়ে দিয়েছে সৈকত যতদিন এখানে থাকবে সে তার সঙ্গেই এখানে রাতে থাকবে, বাড়ি ফিরবে না। সৈকত অবশ্য পরে আপত্তি করেনি। এখন সৈকত মনে মনে ভাবছে কোনো কিছু একটা ঘটনা না ঘটলে এই ঘটনার তদন্ত করা সম্ভব হবে না, কারণ গ্রামের লোকের কাছে নানা কথা জিজ্ঞেস করে তেমন কোনো সদুত্তর পায়নি সৈকত। 2 দিন কাটল। পূর্ণিমার সাদা চাঁদের আলোয় আশেপাশের পরিবেশটা কেমন যেন মায়াবী হয়ে উঠেছে। তাদের উপরে দাঁড়াতেই কানে শোঁ শোঁ করে একটা শব্দ ভেসে আসছে। সৈকত বুঝতে পারল নোনা হাওয়া বুনো ঝাউ গাছের পাতায় বেঁধে এই ধরনের আওয়াজ করছে। পকেট থেকে সিগারেট বার করে দূরে জঙ্গলের দিকে তাকিয়ে কোথাও যেন হারিয়ে যায় সৈকত। সিগারেট শেষ করে সবে ফিরে আসতে যাবে সৈকত, এমন সময় দূরে বনের মধ্যে থেকে একটা চিৎকার ভেসে এলো। এই চিৎকার শুনলে যে কোনো সাধারণ মানুষের হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবে। একটা মানুষের চিৎকার। কয়েক মুহূর্ত ভেবে নিল সৈকত, তারপর শব্দ লক্ষ্য করে ব্রুনিং রাইফেলটা কাঁধে নিয়ে আর একটা টর্চ নিয়ে প্রবল বেগে ছুটতে শুরু করলো জঙ্গলের রাস্তা ধরে। শব্দটা কোথায় হচ্ছে মোটামুটি একটা অনুমান করে নিয়ে এগিয়ে যেতে লাগলো সৈকত। বেশ কিছুক্ষণ এইভাবে চলার পর একটা জায়গায় গিয়ে থমকে দাঁড়ালো সৈকত। জঙ্গলের একটা জায়গায় বেশ কিছুটা অঞ্চল জুড়ে বুনো লতা পাতাগুলো এলোমেলো হয়ে আছে, আর তার উপরে পড়ে আছে একটা ছিন্ন ভিন্ন দেহ। দেহটার মাথা নেই আর সারা শরীর কেউ যেন ধারালো কিছু দিয়ে ফালা ফালা করে দিয়েছে। অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন আলাদা আলাদা হয়ে পড়ে আছে মাটিতে। আঁচড় দেখে মনে হয় কোনো হিংস্র জানোয়ারের পাঞ্জা এটা। মাথাটা উপড়ে নেওয়ার কারণে দেহ শনাক্ত করা কোনোভাবেই সম্ভব নয়। স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল সৈকত। এটা কোন জানোয়ার হতে পারে? ইতিমধ্যে সেখানে গ্রামের বেশ কিছু লোক মশাল হাতে হাজির হয়েছে। সৈকত বুঝতে পারল আর্তচিৎকারটা তাদেরও কানে গেছে। তাদের মধ্যে মোড়ল সনাতন ঘোষও আছে। এবার সে এগিয়ে সৈকতের কাছে এসে বলল, বললাম না স্যার, এখানে রাতে জঙ্গল জেগে ওঠে। আপনি এখানে এসে ভালো করেননি স্যার। এবারে ও কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। গ্রামবাসীদের সহযোগিতায় মৃতদেহকে শনাক্ত করা গেল। লোকটার নাম নির্মল বুদ্ধি। পাশের গায়ে তার বাড়ি। 3 কুলে কেউ নেই। রাতে জঙ্গলে এসেছিল বুনো হাঁস ধরতে, আর সেখানেই তার মৃত্যু হয়। সেদিন রাতে আর ঘুম এলো না সৈকতের। আকাশ কুসুম ভেবে পাচ্ছে না যে কি ধরনের জানোয়ার এটা, কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে, কেন মানুষ মারছে, তার কোনো কারণ নেই তার কাছে। নানা কথা ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়ল সৈকত। সকালবেলায় কানাইয়ের ডাকে ঘুম ভাঙল। কানাই সকাল সকাল উঠে তার রান্না বান্নার কাজ শুরু করেছে। সৈকত বারান্দায় এসে দাঁড়াতেই চা নিয়ে এলো কানাই। তারপর চোখ বড় বড় করে বলল, বড় কথা, আমি কালকে আপনারই বললাম না যে এই জঙ্গলে কোনো কিছু খারাপ হচ্ছে। কাউকে ছাড়বি না দক্ষিণ রায় বাবা। আর আপনি চলে যান বাবু, আপনি চলে যান। তুমি থামবে? সকালবেলা ব্রেকফাস্ট খেয়ে সৈকত বাইনোকুলারটি নিয়ে একবার বেরিয়ে গেল জঙ্গলের উদ্দেশ্যে। গতকাল রাতে যেখানে লোকটার মৃত্যু হয়েছিল সেই জায়গায়। চারিদিকে গরান আর বাইনের জঙ্গল, মাঝখানে 2-1টা টক ফল গাছও আছে। মৃতদেহটা যেখানটায় পড়েছিল সেখানে এসে আশেপাশে ভালো করে নজর রাখল সৈকত। এদিকে ওদিকে নজর রাখতেই নরম মাটির উপরে একটা পায়ের ছাপ দেখতে পেল সৈকত।
সামনে 5টি 5টি 10টি আঙুল, তারপর আরো হাত পাঁচেক পিছিয়ে 4টি 4টি 8টি আঙুল। পায়ের ছাপ দেখে সৈকতের চিনতে অসুবিধা হলো না এটা বাঘের পায়ের ছাপ। বেশ আশ্চর্য হয়ে গেল। কানাই তো বলেছিল যে এখানে কোনো বাঘ নেই। হ্যাঁ, যদিও বা এটা বলেছিল যে শীতকালে মাঝে মাঝে বাঘিনীরা এখানে ঢুকে আসে, তবে কি তেমনই কোনো বাঘিনী এখানে ঢুকেছে? কিন্তু যদি তাই হয় তাহলে ক্ষুধার্ত বাঘিনী খিদের জ্বালায় খেয়ে ফেলবে মানুষ মেরে। শুধু শুধু মেরে রেখে কেন যাবে? মাথা ঝিমঝিম করতে লাগলো সৈকতের। একটা পায়ের ছাপ ধরে কিছুটা দূর এগিয়ে গেল সৈকত। তারপর কষার জঙ্গলের মধ্যে সে পায়ের ছাপ কোথাও যেন মিলিয়ে গেল। সৈকত বুঝতে পারল এখন ওই পায়ের ছাপ খুঁজে বের করা, তাকে অনুসরণ করা সম্ভব নয়। অন্য কোনো উপায় বার করতে হবে। কোয়ার্টারে ফিরে এলো। সকাল সকাল খাওয়া দাওয়া করে নিয়ে সৈকত ভাবলো একবার জ্যোতিরামপুর থানায় যেতে হবে। থানা থেকে একবার ডিএফও অফিসে ফোন করবে সে। তাছাড়াও থানা থেকে যদি 2 জন কনস্টেবলকে পাওয়া যায় তাহলে অনেক সোজা হয়ে যাবে কাজটা। কিন্তু কাজের কাজ কিছুই হলো না। শত চেষ্টা করেও অফিসে ফোন লাগাতে পারল না সৈকত। নিরাশ হয়ে বাংলোয় ফিরে আসতে হলো। সেদিন খাওয়া দাওয়া করে শুতে শুতে বেশ রাত হয়ে গেল। কানাই সেই সন্ধেবেলায় চলে গেছে বুনো হাঁসের খোঁজে। এখানে নাকি মাঝে মাঝেই নদীর চড়ায় বুনো হাঁস এসে চড়ে বেড়ায়। কানাইয়ের স্বাদ জেগেছে যে সৈকতকে তাদেরই একটা রেঁধে খাওয়াবে। যদিও একজন ফরেস্ট অফিসার হিসেবে কানাইকে অনেকবার বারণ করেছিল সৈকত, কিন্তু কানাই শোনার পাত্র নয়। কানাইটা বড্ড গোয়ার। আজ একা একা থাকতে হলো সৈকতকে। কানাই কখন ফিরবে কে জানে। তাতে অবশ্য সৈকতের কিছু এসে যায় না, কারণ তার ব্রুনিং রাইফেলের অব্যর্থ নিশানা যে কাউকে ধরাশায়ী করে দিতে পারে এক মুহূর্তে। ছাদে বসে বসে চারিদিকটা দেখতে দেখতে হঠাৎ একটা শব্দ শুনে কান দুটো খাড়া হয়ে গেল সৈকতের। আগের দিন রাতের মতোই সেই একই ভয়ঙ্কর চিৎকার। চিৎকারটা আসছে বাংলোর একেবারে খুব কাছ থেকে। আর দেরি না করে সৈকত তাড়াতাড়ি রাইফেলটা কাঁধে নিয়ে হাতে টর্চটা নিয়ে বেরিয়ে পড়ল শব্দ লক্ষ্য করে। সৈকত দৌড়ে আসতে আসতে কি মনে হতে আকাশের দিকে একটা উড়ু ফায়ার করলো। কাঠের ব্রিজের ওপর থেকে দৌড়ে চলে এলো জঙ্গলের একদম ঠিক মাঝখানে যেখানে শব্দটা হচ্ছিল। আর সেখানে এসেই স্তম্ভিত হয়ে গেল সৈকত। ঠিক আগের দিনের মতোই একটা ছিন্ন ভিন্ন দেহ পড়ে আছে মাটিতে। দেহটা ছটফট করছে। সৈকত চিৎকার করে এদিক ওদিকে টর্চের আলো ফেললো, ফায়ার করলো, কিন্তু কোথাও কিছু দেখতে পেল না। শুধু দেখতে পেল মাটির উপরে সেই আগের দিনের মতোই বাঘের পায়ের ছাপ। হাতের টর্চটা এবার লাশের উপরে ফেলতেই পায়ের তলার মাটি সরে গেল সৈকতের। মাটির উপরে অর্ধমৃত অবস্থায় শুয়ে আছে কানাই। সৈকত এক ঝটকায় হাত থেকে রাইফেলটা ফেলে দিয়ে কানাইয়ের মাথাটা নিজের কোলের উপরে রাখল। তারপর ভাঙা ভাঙা গলায় জিজ্ঞেস করলো, কানাই 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 এসব কি করে হলো? কানাই 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 বলো, কানাই কানাই এসব কি করে হলো? কানাই কানাই। কানাই ততক্ষণে কথা বলার মতো ক্ষমতায় নেই। তার সারা শরীরটা ক্ষত বিখ্যাত করে দেওয়া হয়েছে। গলাটা হয়তো ছিঁড়ে নেওয়া হতো, কিন্তু সৈকতের উড়ু ফায়ারে ভীত হয়ে হত্যাকারী জন্তুটি পালিয়ে গেছে। অতি কষ্টে ধীরে ধীরে কানাই মুখ খুলল। বরকত, আমাকে ক্ষমা করুন, আমি আপনার সাথে থাকতে পারলাম না। এখানে এখানে খুব 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 খারাপ কিছু ঘটছে বরকর্তা। আমি নিজে চোখে নিজে
আর কোনো কথা বলতে পারল না কানাই। নিথর নিষ্প্রাণ দেহটা পড়ে রইল সৈকতের কোলের উপর। ভেতর থেকে যেন একটা দলা পাকানো কান্না বুক চিরে বেরিয়ে আসতে চাইল সৈকতের, কিন্তু এখন তাকে ভেঙে পড়লে চলবে না। এখন শক্ত হতে হবে, আরো শক্ত হতে হবে তাকে। কানাইয়ের দেহটাকে সে রাতে আর কিছু করা গেল না। পরদিন সকালে গ্রামের লোকজনদের খবর দিয়ে লাশটাকে ওখান থেকে সরানোর ব্যবস্থা করা হলো। গ্রামের গুটি কতক লোক ওখানে জমা হয়েছিল। তাদের মধ্যে একটা চাপা গুঞ্জন কানে এলো সৈকতের। আরে হ্যাঁ হ্যাঁ, বড়বাবু আসার পর থেকে বেশি করে অনর্থ কাণ্ডগুলো হচ্ছে। আস্তে আস্তে সবকিছু তো চাপা পড়ে যাচ্ছিল, দিলে নেনে সবকিছু বিগড়ে। সৈকতের এবার মাথা গরম হয়ে গেল। আরে থামুন আপনারা, আমি যদি এখান থেকে চলে যাই তাহলে আপনাদের বিপদ আরো বাড়বে, সেটা আপনারা বুঝতে পারছেন না। গ্রামেরই একজন লোক এগিয়ে এসে বলল, আপনি তো আপনার মতো বলছেন, আপনি বনের দেবতা দক্ষিণ রায়কে রুষ্ট করেছেন। তিনি পছন্দ করেন না বাইরের কেউ বনে অবাঞ্ছিত প্রবেশ করুক। আপনি কি করে বুঝবেন যে আপনজন হারানোর কষ্ট কতটা হয়? আমরা বুঝতে পারি। আমাদের সহকর্মী, আমাদের ভাই বোনেরা আমাদের কাছ থেকে চলে গেছে, আমরা বুঝি। আপনি কি করে বুঝবেন? দেখুন, আপনাদের মতো আমিও বুঝি আপনজন হারানোর কষ্ট। কানাই আমার রক্তের সম্পর্কের কেউ ছিল না ঠিকই, কিন্তু নিজের আপনজনের চাইতেও কোনো অংশে কম ছিল না। ওকে হারিয়ে আমি গলা বুঝে এলো সৈকতের। দৃঢ়ভাবে এবার সে জবাব দিল, দেখুন, আজকের পর থেকে আমি কথা দিচ্ছি আর একজন মানুষ এখানে মরবে না। আপনারা একটা কাজ করুন, আজকে ঢেঁড়া পিটিয়ে দিন, সন্ধ্যের পর যেন কেউ আর বাড়ি থেকে না বেরোয়, যতক্ষণ না আমি বলবো। আজ রাতে আমি নিজে জঙ্গলে পাহারা দিতে যাব। আজ যেই হোক না কেন আমার সাথে তাকে মোকাবিলা করতেই হবে। এখন আপনারা যান, আমি যা বললাম ঠিক তেমনটাই করবেন। একেবারে আমি যা বললাম সেটাই। সৈকতের কথা মতো সেদিন থেকে ঢেঁড়া পিটিয়ে দেয়া হলো যে সন্ধ্যের পর কেউ যেন আর বাড়ির বাইরে না বেরোয়। দুই গ্রামই ঢেঁড়া পিটিয়ে দেয়া হলো ভালো করে। সৈকত ভালো মতোই জানে যে ঢেঁড়া পিটিয়ে দেওয়ার ফলে কেউ আর বাড়ির বাইরে বেরোবে না। তাই মানুষ খেকুটা তার শিকার খুঁজতে নিজেই গ্রামের মধ্যে আসবে। 4 দিন এভাবেই কাটল। পাশের জঙ্গল থেকে আর কোনো মৃত্যুর খবর এলো না। সৈকত এখন বাংলোয় একাই থাকে। কোনো রকমের নিজের জন্য 4টে ফুটিয়ে খেয়ে নেয় সে। মাথায় তার এখন চিন্তা, তাড়াতাড়ি এই সমস্যার কোনো এক সমাধান বার করতেই হবে। কানাইয়ের জন্য মাঝে মাঝে মনটা কেঁদে ওঠে সৈকতে। ছাদের উপরে বসে বসে কানাইয়ের বলা কথাগুলো বারবার মনে পড়ে যায় তার। আগামীকাল পূর্ণিমা। কাল রাতে সৈকত ঠিক করে নিয়েছে যে সে নিজেই বেরোবে জঙ্গলে। পরদিন ছিল পূর্ণিমা। রাত 8টার মধ্যে খাওয়া দাওয়া সেরে নিয়ে কাঁধে রাইফেল আর টর্চটা নিয়ে বেরিয়ে পড়ল সৈকত। আবছা চাঁদের আলো ছড়িয়ে ছিটিয়ে আছে বনের মধ্যে। দূর থেকে শোনা যাচ্ছে শেয়ালের ডাক। সৈকত ভেবেই নিয়েছে যে হেঁটে একবার গ্রামের এই মাথা থেকে ও মাথা টহল দেবে। তেমন কিছু যদি দেখে বা সেই মানুষ কেউটার সঙ্গে যদি তার সাক্ষাৎকার হয়, তাহলে ব্রুনিং রাইফেলের অব্যর্থ নিশানা এক মুহূর্তে ইহজগতের মায়া ত্যাগ করিয়ে দেবে তাকে। হাঁটতে হাঁটতে গ্রামের ও মাথা পর্যন্ত গিয়ে ফিরে আসতে লাগলো সৈকত। আশেপাশে তেমন বিস্ময়কর কিছু চোখে পড়ল না, শুধু মাঝে মাঝে দূরে বনের মধ্যে থেকে শিয়ালের তারও স্বরে চিৎকার কানে আসতে লাগলো। কি মনে হতে জঙ্গলের একটু ভেতরের দিকে ঢুকে এদিকে ওদিকে দেখতে দেখতে বাংলোর দিকে আসতে লাগলো সৈকত। বনের গাছপালাগুলো যেন মূর্তিমান কালো ছায়ার মতো দাঁড়িয়ে আছে। রাতের পরিবেশ এমনই ভয়ঙ্কর হয়ে আছে যে কোনো সুস্থ মানুষ ভয় পেয়ে যাবে এখানে। সৈকত বরাবরই সাহসী ছেলে, ভূত প্রেতের ভয় তার নেই। জন্তুটাকে কি তাহলে পাবে না? এই রহস্য কি তাহলে অসমাপ্তই থেকে যাবে? নানা কথা ভাবতে ভাবতে হঠাৎ একটা জায়গায় গিয়ে থমকে দাঁড়ালো সৈকত।
একটা ভ্যাপসা গন্ধ নাকে আসতে লাগলো সৈকতে। গন্ধটা আসছে জঙ্গলের ভেতর থেকে। আশ্চর্য হলো সৈকত, এত পচা গন্ধ কোথা থেকে আসছে। গন্ধটা অনুসরণ করে আস্তে আস্তে চারিদিকে সতর্ক দৃষ্টি রেখে এগিয়ে চলতে লাগলো সৈকত। জঙ্গলের ভেতরটা আরো গভীর গাছগাছড়ায় আঠা হয়ে গেছে। মাঝে মাঝে হেতালের ঝোপ পায়ে কাঁটা ফুটিয়ে দিচ্ছে। হাতে টর্চটা এদিকে ওদিকে ফেলতে ফেলতে সন্তর্পণে এগিয়ে চলল সৈকত। হঠাৎ একটা জায়গায় এসে দাঁড়িয়ে পড়ল। যা দেখলো তাতে তার চক্ষু স্থির হয়ে গেল। একটা অগভীর গর্তের মধ্যে অজস্র প্রাণীর দেহবাশেষ পড়ে আছে। তাদের মধ্যে কোনোটা হরিণ, কোনোটা শিয়াল, কোনোটা খরগোশ, এমনকি বাঘেরও। সৈকত বেশ আশ্চর্য হয়ে গেল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে হরিণের দেহগুলো পড়ে আছে, তাদের মাথা থেকে শিংগুলো উধাও হয়ে গেছে, আর গায়ের ছালগুলো বেশিরভাগ নষ্ট হবে। আপনি তো এই গ্রামের মোড়ল, এই গ্রাম, এই জঙ্গলকে রক্ষা করার দায়িত্ব তো আপনারও। আপনি কি করে এত ঘৃণ্য কাজটা করতে পারেন? সনাতনের চোখ যেন এবার আরো জ্বলে উঠল। আরো ঘ্যাস ঘ্যাসে গলায় বলল, আরে রাখুন তো মশাই আপনার নীতি কথা। কি আছে এখানে, হ্যাঁ, যাতে 2 পয়সা উপার্জন করে মানুষ জীবন ধারণ করতে পারে? না শিক্ষা ব্যবস্থা ভালো, না সমাজ ব্যবস্থা ভালো, না রাস্তাঘাট ভালো, আর না ইনকামের কোনো রাস্তা। কি করেছে আপনাদের সরকার? বড় এলেন জন্তু জানোয়ার রক্ষা করতে। তাই বলে আপনি এই অসহায় প্রাণীগুলোর জীবন নিয়ে খেলা করবেন? আমি থাকতে তা কিছুতেই হতে দেব না। সৈকত তার কাঁধের থেকে ব্রুনিং রাইফেলটা নিয়ে বাগিয়ে ধরতে অপর দুটো এসে ঝাঁপিয়ে পড়ল সৈকতের উপর। শুরু হলো প্রবল ধস্তাধস্তি, কিন্তু 3 জন মানুষের সাথে কিছুতেই পেরে উঠল না সৈকত। বন্দুকটা ছিনিয়ে নিল সনাতন ঘোষ, তারপর সৈকতকে পিঠ মোড়া করে একটা গাছের সঙ্গে শক্ত করে বেঁধে রাখলো। শুনুন অফিসার বাবু, আপনার ভাগ্যটাও খারাপ। আপনিও দেখে ফেললেন আমাদের কারবার। আপনাকে যে মরতে হবে, আর আপনি মরার পর আপনার এই মাথাটা কেটে ছুরি দিয়ে আপনার শরীরটাকে ফালা ফালা করে ধীরে ধীরে চকচক করে উঠল সনাতন ঘোষের হাতের ছুরিটা। সৈকত প্রমাদ গুনল। সৈকত বুঝতে পারল যে চক্রবুহে সে আটকে পড়েছে, সেখান থেকে বেঁচে ফেরা সম্ভব নয়। আক্ষেপ তার নিজের মৃত্যুকে নিয়ে নয়, আক্ষেপ এই অসহায় প্রাণীগুলোকে বাঁচাতে না পারার। এইভাবে যদি চলতে থাকে তাহলে আর অল্প কিছু সময়ের মধ্যেই ধ্বংস হয়ে যাবে সব। ততক্ষণে সনাতন ঘোষ তার হাতের ছুরিটা নিয়ে এক পা করে এগিয়ে আসছে সৈকতের দিকে। এই প্রবল ধারালো অস্ত্রের গায়ে মুহূর্তে শেষ হয়ে যাবে সৈকতের ভবলীলা। তারপর 3 জন সাকরেত তাকে ঘিরে দাঁড়ালো। এবার সৈকত বুঝতে পারছে যে সনাতন ঘোষ ও তার দলবল তাকে মেরে ফেলে দেবেই পশুর স্তূপের মধ্যে। কেউ তার খোঁজ পাবে না কখনো, কেউ খোঁজ করতেও হয়তো কেউ আসবে না এখানে। চিরতরে অফিসার সৈকত দত্ত হারিয়ে যাবে ডুংরিগড়ের জঙ্গলে। পূর্ণিমার সাদা চাঁদের আলোয় চকচক করে উঠল সনাতন ঘোষের হাতের ধারালো ছুরিটা। একটা বিকট অট্টহাসি হেসে এগিয়ে এসে তার মোক্ষম আঘাতটা হানতে গেল সৈকতের দিকে। ঠিক এমন সময় দূরে কোথাও শোনা গেল একটা ভয়ঙ্কর গর্জন। যে গর্জনে সাধারণ মানুষের হৃৎপিণ্ড থেমে যাবে কিনা জানা নেই, তবে সনাতন ঘোষের হাতের ছুরিটা ততক্ষণে থেমে গেছে। 3 জন আশেপাশের সাকরেদরাও ততক্ষণে পেছনের দিকে ফিরে তাকিয়ে আছে। সনাতন ঘোষও তাকিয়েছে পেছন ফিরে। সৈকত আবছা চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পেল যে দূরের গাছপালা মড়মড় চরচর করে বেরিয়ে কোনো কিছু একটা এগিয়ে আসছে তাদের দিকে। অল্প কিছুক্ষণের মধ্যেই জঙ্গলের বুক চিরে তাদের সামনে বেরিয়ে এলো একটা 4 পেয়ে অতিকায় দানব। পূর্ণিমার সাদা চাঁদকে ঢেকে দিয়ে ততক্ষণে সে
মানুষের মতো দুপায়ে সোজা হয়ে দাঁড়িয়েছে। একটা অতিকায় বাঘ যখন দুই পায়ে ভর দিয়ে মানুষের মতো করে দাঁড়ায়, তখন তার আকৃতি যেমন হয় ঠিক সেরকম। তার সামনে দুটো হাত যেন দুটো গাছের গুঁড়ির মতো মোটা, আর তাতে সাদা হলুদ লোমে ভর্তি। হাতের প্রত্যেকটা আঙুলে ধারালো ছুরির ফলার মতো নখ। পুনরায় আক্রমণ করার আগে মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়ল সনাতন ঘোষ এবং তার দলবলের উপর। সৈকত বিস্ফারিত চোখে দেখতে লাগলো, এক এক করে ছিন্ন ভিন্ন করে দিতে লাগলো তাদের শরীরগুলো। চিৎকার করে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যে যার মতো বৃথা পালানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু সেই নাম না জানা অতিকায় দানবের এক এক থাবায় খণ্ড বিখণ্ড হয়ে যেতে লাগলো সনাতন ঘোষের দলবল। তার প্রবল গর্জনে কেঁপে কেঁপে উঠতে লাগলো জঙ্গল। প্রত্যেকটা মাথাগুলো কাঁচা চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো সেই অতিকায় দানবটা। অল্প কিছুক্ষণের মধ্যেই নিথর হয়ে রইল চারটে নিষ্প্রাণ দেহ। সৈকত ততক্ষণে নিজের বাঁধন নিজেই খুলে নিয়েছে, কুড়িয়ে নিয়েছে তার ব্রুনিং রাইফেলটা। ধীরে ধীরে গাছের আড়াল থেকে লক্ষ্য করতে লাগলো সেই অতিকায় দানবটাকে। ততক্ষণে দানবটা সনাতন ঘোষ এবং তার দলবলকে শেষ করে দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলতে লাগলো সামনের নদীর দিকে। সৈকত পিছন পিছন চলতে লাগলো তার। সৈকত এবার দেখতে লাগলো ধীরে ধীরে সেই অতিকায় দানবটা হাঁটু সমান জলে গিয়ে দাঁড়ালো। পিছন থেকে দেখতে লাগলো যে সেই দানবের আকার আস্তে আস্তে একটা মানুষে পরিণত হচ্ছে। লোকটার মুখ দেখা যাচ্ছে না, শুধু পেছন দিকটাই দেখা যাচ্ছে। লোকটার দুহাত দিয়ে নদী থেকে জল তুলে নিজের মুখে লেগে থাকা রক্তের চাপগুলো ডোলে ডোলে ধোয়ার চেষ্টা করছে। সৈকত তখন স্পষ্ট বুঝতে পারল এখন কিছু আর বিজ্ঞান বা যুক্তি দিয়ে বিচার করার মতো সময় নেই। সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে সে ইহ জগতের কোনো প্রাণী নয়, অলৌকিক কোনো শক্তি। রাইফেলটা বাগিয়ে ধরে এক পা করে সৈকত এগিয়ে গেল মানুষটার দিকে। তারপর চিৎকার করে বলল, কে কে তুমি? কে তুমি? তুমি তুমি বলো তুমি কে? সত্যি করে বলো তুমি কে? আমি তোমার স্বরূপ দেখতে চাই। সৈকতের গলার আওয়াজে ততক্ষণে লোকটার দুটো হাত থেমে গেছে। এবার দাঁড়ালো সৈকতের দিকে ঘুরে। তারপর বলল, আমি বলেছিলাম না বড় কথা, আমি সব সময় আপনার সঙ্গে থাকবো, আপনার কোনো ক্ষতি হতে দেব না। সৈকত ততক্ষণে লোকটিকে চিনতে পেরেছে। সে আর কেউ নয়, সে হলো তার কানাই। সৈকতের অজান্তেই মুখ থেকে বেরিয়ে এলো, কানাই তুমি? আপনি খুব ভালো মানুষ বড় কথা। আপনাদের মতো মানুষের জঙ্গল আর প্রাণীদের প্রতি ভালোবাসা আমাকে ফিরে আসতে বাধ্য করেছে। এবার আমি আসি বড় কথা। অন্ধকার দুঃস্বপ্নের রাত কেটে গিয়ে ওই দেখুন বড় কথা, সূর্যের প্রথম কিরণ ফুটে উঠেছে। সমস্ত পাপ মুছে গেছে বড় কথা, সমস্ত পাপ মুছে গেছে। সৈকত দেখল পূর্ব আকাশে প্রথম ভোরের উদীয়মান সূর্যের সোনালি আলো নদীর জলে এসে পড়েছে। গত রাতের সমস্ত ভয়, সমস্ত মলিনতা ধীরে ধীরে মুছে যেতে লাগলো। সকালের হিমেল শীতল বাতাস বুক ভরে নিল সৈকত। চোখ মেলতেই দেখতে পেল কোথাও যেন অদৃশ্য হয়ে গেছে কানাই। সেদিন 12টার লঞ্চে সৈকত ফিরে এসেছে ডুংরিগড় থেকে। সৈকত ভালো মতোই জানে এরপর থেকে ডুংরিগড়ে আর কোনো মানুষের বেঘরে প্রাণ যাবে না। এতক্ষণ শুনছিলেন ডুংরিগড়ের জঙ্গলে। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না।
আর আপনারা যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সংকেত অডিও স্টোরিজ। এরপর অন্য একদিন অন্য এক সময় আমরা অন্য একটি গল্প এনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।